কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি সুন্দর সাজানো গোছানো শহর হলো এই কালনা। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে জনপ্রিয়। পঞ্চদশ ষোড়শ শতকে এই স্থানটি উল্লেখিত হয়েছে আম্বুয়া বা অম্বুয়ামূলক নামে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে এই শহরের নামকরণ। কালনায় রয়েছে একাধিক দর্শনীয় স্থান। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির ও 108 শিব মন্দির। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনাকে আসলে মন্দিরের শহর বলা হয়। তাই একদিনে ভ্রমণে কালনা হলো একটি আদর্শ ভ্রমণ স্থান। ঘড়িতে সকাল 6টা। এসে পৌঁছালাম খাড়াঘাট রোড স্টেশনে। এখান থেকে আমাদের গন্তব্য হলো অম্বিকা কালনা। প্রায় 1 ঘন্টা দেরিতে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার এসে পৌঁছালো খাড়াঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এরপর কাটোয়া পৌঁছে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে কাটোয়া ব্যান্ডেল লোকাল ধরে আমরা চললাম অম্বিকা কালনার উদ্দেশ্যে। তবে আপনারা যারা কলকাতা থেকে অম্বিকা কালনা আসবেন তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে প্রায় 1.5-2 ঘন্টার মধ্যেই খুব সহজে অম্বিকা কালনা পৌঁছে যেতে পারবেন। অম্বিকা কালনা পৌঁছেই স্টেশনের বাইরে থেকে একটি টোটো ভাড়া করে আমরা এখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে শুরু করলাম। টোটো ভাড়া পড়েছিল 450 টাকা। তো এলাম আমাদের প্রথম স্পট অনন্ত বাসুদেব মন্দির। অনন্ত বাসুদেব মন্দির মন্দিরটি 1754 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তিলকচাঁদ বাহাদুর এটি নির্মাণ করেন। মন্দিরের উচ্চতা প্রায় 55 ফুট এবং মন্দিরটি প্রায় 5 ফুট উঁচু বেদির উপর অবস্থিত। মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার কাজ আপনারা দেখতে পাবেন, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তা অনেক নষ্ট হয়ে যায়। পরে 1964 সালের বিড়লা জনকল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে মন্দিরটি আবার সংস্কার করা হয়। মন্দিরের গর্ভগৃহে 4 ফুট উচ্চতার কোষ্ঠীপাথরের খোদাই করা নারায়ণ মূর্তি সহ লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ, নরসিংহদেব, মহাপ্রভু, গোপীনাথ, রাধাবল্লভ বিরাজমান। অনন্ত বাসুদেব মন্দির দেখে আমরা এবার পৌঁছালাম সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা অনন্ত বাসুদেব মন্দিরের কিছুটা পাশেই। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরেই পূজিত হন কালনার অধিষ্ঠাত্রী দেবী মা অম্বিকা। 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সিদ্ধেশ্বরী কালী ছিলেন ঋষি অম্বরীশের আরাধ্য দেবী। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য পোড়ামাটির কাজ এবং মন্দিরের নির্মাণ জোড় বাংলো স্টাইলে। সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখে রাস্তার ঠিক অপর প্রান্তে আপনারা দেখে নেন শ্রী শ্রী সাধনকালী রক্ষামাতার মন্দির, যা এখানে ছোটমা নামে পূজিত হন। এরপর আমরা এলাম গোপালজি মন্দিরে। এই মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন মন্দির, অর্থাৎ এই মন্দিরের মাথায় রয়েছে মোট 25টি চূড়া। এই মন্দিরটি 1766 খ্রিস্টাব্দে নির্মিত। এর সামনে রয়েছে বাংলা চালারীতি অনুযায়ী প্রলম্বিত বারান্দা এবং গর্ভগৃহে নিত্য পূজিত হন শ্রী গোপালজি। এছাড়াও এই মন্দিরে অসংখ্য টেরাকোটার কাজ আপনারা দেখতে পাবেন। গোপালজি মন্দির দেখে এবার আমরা চললাম শ্রী রামকৃষ্ণ মঠ এবং পাতালগঙ্গা দেখার জন্য। পথে আপনারা দেখে নেবেন এই সুবিশাল চৈতন্যদেবের মূর্তিটি। এই শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের বিপরীতেই রয়েছে ভগবান দাস বাবাজির আশ্রম ও পাতালগঙ্গা, যেখানে রয়েছে ভগবান দাসজির সাধনক্ষেত্র ও সমাধি, এবং এর ঠিক ডান দিকে আপনারা দেখতে পাবেন পাতালগঙ্গা। এরপর আমরা চলে এলাম কালনার বিখ্যাত 108 শিব মন্দির দেখতে। নবকৈলাস মন্দির, যা 108 শিব মন্দির নামে পরিচিত। বর্ধমানের রাজা তেজেন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন।
এই শিব মন্দির চত্বরটি দুটো বৃত্ত বিশিষ্ট। ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক রূপে মাঝখানে রয়েছে একটি কুঁয়ো। তাকে কেন্দ্র করেই রয়েছে দুই বৃত্ত বিশিষ্ট শিব মন্দির মালা। ছোট বৃত্তে রয়েছে 34টি এবং বড় বৃত্তে রয়েছে টোটাল 74টি শিব মন্দির। তো আমরা এসেছি কালনার বিখ্যাত 108 শিব মন্দির দেখতে। এইখানে টোটাল 108টা শিব মন্দির আছে। এই যে বাইরের যে মন্দিরগুলো এগুলোতে আছে 74টা, আর ভেতরের মন্দিরগুলো আছে টোটাল 34টা। বাইরেকার মন্দিরগুলোতে অল্টারনেট করে, অর্থাৎ একটা সাদা শিব আর একটা কালো শিব এরকম করে পরপর অল্টারনেট করে শিবগুলো রাখা আছে। আর ভেতরকার যে বৃত্তটা আছে এখানকার হচ্ছে পুরোটাই হচ্ছে সাদা শিব। এখানে সাদা শিবলিঙ্গগুলি সদাশিবের প্রতীক ও কালো শিবলিঙ্গগুলি রুদ্রশিবের প্রতীক, এবং প্রতিটি শিবলিঙ্গ কিন্তু উত্তরমুখী। 108 শিব মন্দিরের একদম বিপরীতে রয়েছে কালনার রাজবাড়ি কমপ্লেক্স। এই চত্বরে রয়েছে মোট 12টি সুদর্শন মন্দির। রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশ করার সাথেই বাম দিকেই রয়েছে এই কামানটি, এবং তার ঠিক পাশেই রয়েছে প্রতাপেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের টেরাকোটার কাজ কিন্তু সবথেকে সুন্দর ও অক্ষত রয়েছে। 1849 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রতাপেশ্বর মন্দিরের পাশেই রয়েছে এই রাসমঞ্চটি, তবে এর সামনে বা ভেতরে কিন্তু যাওয়া যায় না। রাসমঞ্চ দেখবার পর সোজা রাস্তা ধরে কিছুটা এগোলে আপনারা পাবেন লালজি মন্দির। 1740 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী। এই মন্দিরটিও 25 চূড়া বিশিষ্ট। এক্ষেত্রে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গের মধ্যে যে 5টি 25 চূড়া বিশিষ্ট মন্দির আছে তার মধ্যে 3টি এই কালনায় অবস্থিত। এই মন্দিরেই পূজিত হন লালজি অর্থাৎ রাধাকৃষ্ণ। এই লালজি মন্দির কমপ্লেক্সে রয়েছে আরেকটি মন্দির যার নাম গিরি গোবর্ধন মন্দির। এই লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে গেলেই পড়বে 5টি ছোট ছোট আটচালা মন্দির এবং রূপেশ্বর মন্দির, যা এখানে পঞ্চরত্ন শিব মন্দির নামে পরিচিত। সম্ভবত 19বিংশ শতকে মন্দিরগুলি নির্মিত হয়েছিল। এই পঞ্চরত্ন শিব মন্দির থেকে একটু এগোলেই এবার পড়বে কৃষ্ণচন্দ্র মন্দির। 1751 সালে মহারাজা তিলকচাঁদের মা মহালক্ষ্মী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরটি 3 তলা ও 25টি চূড়া বিশিষ্ট, উচ্চতা প্রায় 65 ফুট, এবং এই মন্দিরেও সুন্দর টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, যা নিত্য পূজিত হয়। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি রাম সীতার মন্দির। কৃষ্ণচন্দ্র মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বিজয় বৈদ্যনাথ মন্দির। এই মন্দিরটি 8 চালা বিশিষ্ট এবং এই মন্দিরের গায়েও অপূর্ব টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এখানে পূজিত হন ভগবান শিব। এরপর রাজবাড়ির বাইরে থেকে এক গ্লাস আখের রস খেয়ে আমরা চলে এলাম শ্রী শ্রী শ্যামসুন্দর নিতাই গৌড়ের মন্দির দেখতে। এই মন্দিরে বিগ্রহর ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। আর এই বৃক্ষের নিচেই শ্রী শ্রী নিতাইয়ের বিবাহ সম্পন্ন হয়েছিল। এরপর এলাম শ্রী শ্রী মহাপ্রভুর ঝলক দর্শন করতে। এই মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ। এরপর এলাম আমাদের শেষ দর্শনীয় স্থান মহাপ্রভুর বিশ্রামস্থল অমলিতলা। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অমলিতলায় তেঁতুল গাছের নিচে একটু বিশ্রাম নিয়েছিলেন। এই তেঁতুল গাছটির বয়স প্রায় 500 বছর। এই গাছটির নিচে একটি মন্দির আছে যেখানে মহাপ্রভুর পদযুগল রয়েছে। এরপর আমরা ট্রেন ধরার জন্য টোটোয় উঠে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে চলুন আজকের খরচের হিসেবটা জেনে নেওয়া যাক। ট্রেন ভাড়া পড়েছিল 120 টাকা যাওয়া আসা মিলে। যেহেতু এই আজিমগঞ্জ কাটোয়া লাইনে সব ট্রেনই এক্সপ্রেসের ভাড়া নেওয়া হয়, সেই কারণে আমাদের এক্সপ্রেসের ভাড়াই লেগেছিল। এরপর আমাদের এই সাইট সিনের জন্য টোটো ভাড়া পড়েছিল 450 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই প্রায় 110 টাকা করে ভাড়া পড়েছিল। রাজবাড়ি কমপ্লেক্সের ভিডিওগ্রাফির চার্জ পড়েছিল 25 টাকা, আখের রস খেয়েছিলাম 20 টাকা, এবং স্টেশনের বাইরেই দুপুরে লাঞ্চ খেয়েছিলাম 30 টাকা দিয়ে সবজি গাছ সহকারে। তো আমার টোটাল খরচ পড়েছিল 305 টাকা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতন টাটা, ভালো থাকবেন।